বিপরীত বৃত্তীয় ফাংশন বা বিপরীত ত্রিভুজিক ফাংশনের একটা ক্লাস করেছিলাম। তো আজকে আমরা সেকেন্ড ক্লাসটা করব। সেকেন্ড ক্লাসে আমরা আরও কিছু ফর্মুলা অ্যানালাইসিস করবো এবং সেই ফর্মুলা আলোকে বেশ কিছু ম্যাথ সলিউশন করবো ইনশাল্লাহ। তো দেখো আমরা গত ক্লাসে হচ্ছে বেশ কিছু ফর্মুলা অ্যানালাইসিস করেছিলাম। তার মধ্যে একটা ফর্মুলা আমরা লাস্ট পর্যায়ে যে ফর্মুলাটা অ্যানালাইসিস করেছিলাম সেখানে বলা ছিল যে সাইন ইনভার্স x ইকুয়াল টু x, এইভাবে হলো ফর্মুলাগুলো অ্যানালাইসিস করতাম। এইভাবে যদি অন্য যদি হলো ত্রিকোণমিতিক ফাংশনগুলো যদি ইউজ করাই সেগুলো ক্ষেত্রে ফর্মুলাটা ইউজ করলে দ্যাট মিনস আমাদের বলা ছিল হলো যে হলো যদি কোন একটা ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় বিপরীত ফাংশন, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন এর সাথে যদি হলো একটা হচ্ছে তোমার সিম্পল ত্রিকোণমিতিক ফাংশন যদি লাগানো যায় তাহলে টোটাল মান হয় হচ্ছে x। দ্যাট মিনস আমরা বলছি যে কোনো একটা ভ্যালুর সাথে যদি আমরা যে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন যদি ইউজ করি, যে কোনো ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন হতে পারে সাইন ইনভার্স, কস ইনভার্স, ট্যান ইনভার্স, যে কোনো হচ্ছে ইনভার্স ফাংশন যদি ইউজ করি তাহলে তার সাথে যে ইনভার্স ফাংশনটা ইউজ করা হয়েছে ওই ইনভার্স ফাংশনেরই সিম্পল ফাংশন যদি লাগানো হয় তাহলে এই যে ভ্যালুটা সেই ভ্যালুটা পাওয়া যায়। আমরা যদি হলো x এর সাথে যদি হলো tan ইনভার্স ফাংশনটা যদি ইউজ করতাম তাহলে যেহেতু এখানে tan ইনভার্স ফাংশন ইউজ করছি তাহলে অবশ্যই সিম্পল ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে tanটা ইউজ করতে হবে। তাহলে tan সিম্পল ত্রিকোণমিতিক ফাংশন ইউজ করব আমরা পাবো হচ্ছে জাস্ট x। কিন্তু কখনোই কিন্তু এরকম হবে না যে tan এখানে ইনভার্স ফাংশনটা হলো tan ইউজ করা হয়েছে আবার সিম্পল ফাংশনটা তুমি cos ইউজ করছো তাহলে কিন্তু মান কিন্তু x হবে না। আশা করি ব্যাপারটা খুব ভালোভাবে বুঝছো। এটা যেরকম ভাবে বলা যায় ঠিক অনুরূপভাবে আরেকটা জিনিসও বলা যায়। কি সেটা হলো মনে করো আমরা বললাম যে হলো একটা ত্রিভুজের একটা কোণ হলো থিটা। তো আমরা অতিভুজ এবং লম্বের একটা অনুপাত নিলাম। অতিভুজ এবং লম্বের এবং অতিভুজের অনুপাত নিলাম x:1। দ্যাট মিনস লম্ব বাই অতিভুজ সমান বললাম x/1। xটা হচ্ছে লম্ব, 1টা হলো অতিভুজ, একটা অনুপাত নিলাম। এই অনুপাত কিভাবে হয় এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আশা করি সেই জায়গাটা খুব ভালো করে ক্লিয়ার হয়ে গেছে। যদি না হয়ে থাকে তাহলে আবার ফার্স্টের ক্লাসটা দেখে আসো। এনিওয়ে, তো এখন দেখো এই জায়গা থেকে আমরা যদি এরকম একটা যদি ত্রিভুজ যদি নিই তাহলে এইখানে এই যে ভ্যালুটা আছে অনুপাত যেটা আছে x/1, এই অনুপাতের সাথে যদি আমরা ইনভার্স ফাংশন যদি ইউজ করি যে লম্ব বাই অতিভুজ এর সাথে আমরা কোন ইনভার্স ফাংশনটা ইউজ করে থাকি? সাইন ইনভার্স। এটা যদি ইনভার্স ফাংশন যদি ইউজ করি তাহলে আমরা এই ইনভার্স ফাংশনের মাধ্যমে কি পাই? থিটা কোণ পাই। আসলে এটা গত ক্লাসে ভালো করে ক্লিয়ার হয়ে গেছে যে লম্ব এবং অতিভুজের অনুপাতের সাথে যদি একটা সাইন ইনভার্স ফাংশন ইউজ করি তাহলে এটার ক্ষেত্রে আমরা পাই হচ্ছে একটা কোণ পাই। সেই কোণটা থিটা কোণ। তো থিটা সমান আমরা বলতে পারি সাইন ইনভার্স x/1 মানে জাস্ট x। আবার আমরা যদি থিটা কোণটা যদি বের করতে চাই তখন আমরা বলি হলো এই থিটার সাথে যদি আমরা একটা সাইন লাগাই, থিটার সাথে যদি আমরা একটা সাইন সিম্পল ত্রিকোণমিতিক ফাংশন যদি লাগাই তাহলে আমরা লম্ব বাই অতিভুজের একটা ভ্যালু পাই। দেখো শুধু x পাই, লম্ব বাই অতিভুজের একটা ভ্যালু পাই, সিম্পল x পাই। তো এই জায়গা থেকে আমি গত ক্লাসে বলছিলাম অনেকে মনে করে নেয় মনে হয় এই জায়গা থেকে সাইনটাকে এইভাবে ভাগ করে দিলাম, নিচে ভাগ করে দিয়ে তারপরে কি হলো উপরে এসে এটা ইনভার্স হয়ে গেল। যেমন 1/x সমান x ইনভার্স এরকম মনে হয় উপরে এসে সাইন ইনভার্স হলো না। এটা এই কথাটা মোটেও ঠিক না। কারণ আবারও বলছি গত ক্লাসে যদি বলেছে সাইন বা যে কোনো ত্রিকোণমিতিক ফাংশন হোক সেটা সিম্পল ত্রিকোণমিতিক ফাংশন অথবা সেটা বিপরীত বা ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন কখনো তাদেরকে একা একা বসানো যায় না। অবশ্যই যদি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ইউজ করো দ্যাট মিনস ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন যদি ইউজ করো তাহলে একটা ভ্যালুর সাথে বসাতে হবে। আর যদি তুমি হলো সিম্পল ত্রিকোণমিতিক ফাংশন যদি ইউজ করো তাহলে অবশ্যই একটা কোণের সাথে বসাতে হবে। আজকে একটা গত ক্লাসে ক্লিয়ার হয়ে গেছে। তো এখানে আসলে ব্যাপারটা যেটা হয় আমরা এখান থেকে যেটা পাই যে হচ্ছে তবে এটা ঠিক যে তুমি যদি এইভাবে যদি মনে রাখো যে x সাইনটা নিচে চলে আসলো তারপরে এখান থেকে সাইন ইনভার্স x হয়ে গেল, তুমি এভাবে মনে রাখো না, মনে রাখতে কোনো সমস্যা নেই, মনে রাখো তুমি। কিন্তু এটা কখনো এইভাবে ধরা উচিত না যে এইভাবে মনে হচ্ছে এখানে ক্যালকুলেশনটা হয়েছে, মোটেও ক্যালকুলেশন হয়নি। তুমি বাট অঙ্ক করার সময় সহজ স্বার্থের জন্য আমরা এখন থেকে এইভাবে ধরে নেবো এই সাইনটা মনে হয় এখানে নিচে ভাগ করতে তারপর ইনভার্স করা গেছে। আমার কথা ভুল বোঝো না যে ভাইয়া এমন কখনো মনে করো না ভাইয়া মনে হয়
এইভাবে শেখাই যে হচ্ছে নিশ্চয় এক্স বাই সাইন নিচে চলে আসে তারপর ইনভার্স, মোটেও এটা ঠিক না। জাস্ট এটা আমরা অঙ্কের সহজভাবে বোঝার জন্য ধরে নিই। তো এখন দেখো এই অবস্থাতে আমরা বলতে পারি যে থিটা সমান সাইন ইনভার্স এক্স, অর্থাৎ যদি হচ্ছে লম্ব বা অতিভুজের সাথে যদি একটা সাইন ইনভার্স বিপরীত ফাংশন যদি লাগানো যায় তাহলে আমরা এখানে কোণটা পাই। আর যদি কোণের সাথে যদি সিম্পল ত্রিভুজ ফাংশনের সাইন যদি ইউজ করি তাহলে আমরা লম্ব বাই অতিভুজ, নিচে 1 থাকা যায় না থাকা যায়, লম্ব বাই অতিভুজের অনুপাতটা পাই। ওকে, তাহলে এই অবস্থাতে দেখো এখন আমরা এখান থেকে আমরা আরেকটা ফর্মুলা দেব, সেটা হচ্ছে sin θ সমান x। এনিওয়ে দেখো এখানে আমরা যদি আরেকটা জিনিস যদি ইউজ করি বা θ সমান sin ইনভার্স, আচ্ছা x সমান আমরা কত পাইছি, এখানে sin θ পেয়েছি, x সমান আমরা পেয়েছিল sin θ। দেখো তো এখানে কি এই জিনিসটা কি হচ্ছে না যে একটা সিম্পল ত্রিভুজ ফাংশন যখন কোণের সাথে লাগানো আছে তার সাথে যদি একটা ইনভার্স, ওই ত্রিভুজ ফাংশনে যদি ইনভার্স ফাংশনটা যদি ইউজ করা যায় তাহলে থিটার মানটা পাওয়া যায়, কোণের মানটা পাওয়া যায় অবশ্যই। তাহলে আমরা এইভাবে জিনিসটা লিখতে পারি যে একটা কোণ আছে, সেই কোণের সাথে আমরা জানি কোণের সাথে সবসময় সিম্পল ত্রিভুজ ফাংশনগুলো ইউজ হয়, তো আমরা একটা সিম্পল ত্রিভুজ ফাংশন ইউজ করলাম sin। এবার এর সাথে যদি যেই সিম্পল ত্রিভুজ ফাংশনটা ইউজ করা হয়েছে আমরা যদি ওই সিম্পল ত্রিভুজ ফাংশনের যদি একটা ইনভার্স ফাংশন যদি লাগাই তাহলে আমরা এই কোণের মানটা পেয়ে যাব। বাট একটু আগে আমরা দেখলাম যে একটা ভ্যালুর সাথে, কোণ না ভ্যালুর সাথে ইনভার্স ফাংশন লাগানো আছে, তার সাথে যদি একটা ওই ইনভার্স ফাংশনের সিম্পল ফাংশন লাগে তাহলে সে ভ্যালুটা পায়। বাট এই জায়গায় দেখছি যে হলো একটা কোণ আছে, যেমন আমরা যদি বলি 60 ডিগ্রি, 60 ডিগ্রি একটা কোণ আছে, তার সাথে আমরা একটা সিম্পল ত্রিভুজ ফাংশন লাগাইছি sin। এই সিম্পল ত্রিভুজ ফাংশন যদি কখনো কোণের সাথে থাকে, আর সিম্পল ত্রিভুজ ফাংশন সবসময় কোণের সাথে থাকবে, এর সাথে যদি একটা যেই সিম্পল ত্রিভুজ ফাংশন আছে তারই যদি একটা ইনভার্স ফাংশন যদি ইউজ করি আমরা করলে সরাসরি কোণটা পাবো। আর एग्जांपल হিসেবে মনে করো আমরা এখানে বললাম 5, বললাম যে 5 একটা ভ্যালু, কোণ না 60 ডিগ্রি, আর আমরা বললাম এটা 5 একটা 5 মিটার মনে করে বললাম, 5 মিটার হচ্ছে একটা বাহুর মান, বা আমরা বললাম যে হচ্ছে 5/1, এটার মান x এর মান বললাম 5, 5/1 হচ্ছে লম্ব বাই অতিভুজের মান। তো দেখো এর সাথে যদি আমরা একটা ইনভার্স ভ্যালুর সাথে ইনভার্স ফাংশন লাগাবো, যে ইনভার্স ফাংশন লাগানো আছে তার একটা সিম্পল ফাংশন লাগাবো, তাহলে আমরা কি পাবো, এই ভ্যালুটা পাবো। আচ্ছা এই জিনিসটা এক মোটেও এক, এটা হলো কোণের মান আর এটা ভ্যালুর মান, দুটাই কিন্তু সত্য। তাহলে আমরা বলতে পারি যে এটা শুধু সাইন না, যে কোনো ত্রিভুজ ফাংশনের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা বলতে পারি যদি কখনো কোণের সাথে যদি যে কোনো ত্রিভুজিক সিম্পল ফাংশন লাগানো থাকে তাহলে জাস্ট যদি শুধু এই কোণটা যদি পেতে চাও তাহলে আমরা কি করব, এখান থেকে ওই সিম্পল ত্রিভুজ ফাংশন একটা ইনভার্স ফাংশন লাগাই দেব, লাগালে আমরা কোণ পেয়ে যাব। আর যদি যে কোনো একটা ভ্যালুর সাথে যদি যে কোনো একটা ইনভার্স ফাংশন লাগানো থাকে তার সাথে আমরা একটা সিম্পল ওই ইনভার্সের সিম্পল ফাংশন লাগালে আমরা ওই ভ্যালুটা পেয়ে যাব। মনে করো কোসেক ইনভার্স x আছে, তাহলে এই জায়গাটা সিম্পল কোসেক লাগাতে হবে, তাহলে x পেয়ে যাব। অথবা আমরা বললাম যে কোসেক থিটা আছে, তাহলে এই জায়গায় আমরা একটা কোসেক ইনভার্স লাগালে আমরা থিটা মানটা পেয়ে যাব। আশা করি ফর্মুলাটা খুব ভালো করে বুঝছো, এটা যে কোনো ত্রিভুজ ফাংশনের ক্ষেত্রে প্রযোজ্য। এতটুকু মনে রাখবা যে ভ্যালু এর সাথে যদি সিম্পল ত্রিভুজ ইনভার্স ফাংশন থাকে, যে ইনভার্স ফাংশন আছে ঠিক সেই ইনভার্স ফাংশন যদি সিম্পল ফাংশন লাগালে ভ্যালু পাবো। আর যদি একটা থিটার সাথে যদি কোনো একটা সিম্পল ত্রিভুজ ফাংশন লাগানো থাকে, যে কোনো সিম্পল ত্রিভুজ ফাংশন sin cos tan cos sec cos যে কোনো একটা লাগানো আছে, তাহলে যে সিম্পল ত্রিভুজ ফাংশন লাগানো আছে তারই একটা ইনভার্স ফাংশন লাগালে আমরা ওই কোণের মানটা পেয়ে যাবো। আশা করি জিনিসটা খুব ভালো করে বুঝছো। এই জিনিসটা যদি ভালো করে বুঝে থাকো তাহলে আমরা এখন আরো বেশ কিছু ফর্মুলা অ্যানালাইসিস করব। আমরা এখন যেটা করবো সেটা হলো x1, তো এই ক্ষেত্রে আমরা বলবো হলো x সমান, আমরা বললাম যে x/1 লম্ব বাই অতিভুজ মানে কি, এখানে তো থিটা থাকে, বলবো আমরা sin θ, sin θ সমান লম্ব বাই অতিভুজ। ওকে,
তো এই জায়গা থেকেই আমরা যদি আগে বললাম থিটার সাথে যেই সিম্পল তিনটে ফাংশন লাগানো আছে তার সাথে একটা ইনভার্স ফাংশন সেম ইনভার্স ফাংশন লাগাই দেবো, লাগালে আমরা কি পাবো? লাগালে আমরা পাবো হচ্ছে আচ্ছা না আমরা উভয় দিকে ইনভার্স ফাংশন লাগাবো, উভয় দিকে আমরা একটা ইনভার্স ফাংশন লাগাই sin ইনভার্স x। ওকে, তো এটা মানে হচ্ছে থিটা, একটু আগে দেখলাম আমরা থিটা ইকুয়াল টু sin ইনভার্স x। তো অঙ্কের ক্ষেত্রে এই জিনিসটা নেশার দরকার নেই, এক্সটা আমি এটা শুধু দেখালাম যেটা আসে কিভাবে, এটা সরাসরি বুঝে না, তুমি এইভাবে মনে রেখো যে সাইন আছে, সাইনকে ভাগ করে দিলাম, ভাগ করার পর ইনভার্স হয়ে গেল, ওইভাবে মনে রেখো, সমস্যা নেই। এনিওয়ে এখন দেখো এবার আমরা যেটা দেখবো সেটা হলো সাইন থিটা সমান আমরা যদি বলি cos π/2 মাইনাস থিটা, কোনো ভুল হবে কি? মোটেও ভুল হবে না। এই লাইন থেকে এই লাইনে আসবে π/2 মানে 90, 90 মাইনাস থিটা, দ্যাট মিন্স ফার্স্ট কোয়াড্রেন্ট মানে হলো প্লাস হবে, আর 90 এর সাথে এক গুণ আছে মানে বেদের সংখ্যা গুণ, তাই cos থেকে হয়ে যাবে sin, so sin থিটা। এখান থেকে এখানে ফিরে আসে, আশা করি ব্যাপারটা ভালো বুঝছো। ওকে, এবার আসলে আমরা ভ্যালুগুলো বসাই। সেই ভ্যালুগুলো হচ্ছে এখানে sin থিটা সমান আমরা কত হচ্ছে 6। ওকে, এবার এখানে কি আছে cos π/2, থিটা সমান আমরা কত পেয়েছি sin ইনভার্স x, sin ইনভার্স x, বা উভয় পক্ষকে আমরা একটা cos এর ইনভার্স ফাংশন লাগাবো। কেন ইনভার্স ফাংশন লাগাবো? কারণ আমরা জাস্ট এই ভ্যালুটা পেতে যাচ্ছি, মানে cos থিটা আছে, আমি শুধু থিটার মান পেতে যাচ্ছি, তাহলে থিটার মান পেতে চাইলে অবশ্যই cos এর একটা ইনভার্স ফাংশন লাগাতে হবে, তাহলে কিন্তু আমরা থিটা বলতে কোনটা ধরছি? এটা। ওকে, তাহলে আমরা এখন কি করব? যদি এই থিটাটা যদি পেতে চাই তাহলে এখানে এবং এখানে একটা উভয় দিকে একটা ইনভার্স ফাংশন লাগাতে হবে। তো এখানে একটা ইনভার্স ফাংশন লাগাও, cos ইনভার্স cos π/2 মাইনাস sin ইনভার্স x। ওকে, বা cos ইনভার্স x, এটার বদলে আমরা কি জানি? cos ইনভার্স cos থিটা, এটাকে থিটা বলো, তখন আমরা কি পাই? শুধু থিটা পাই, বা π/2 মাইনাস sin ইনভার্স x, বা এটাকে যদি এদিকে পক্ষান্তর করে নিয়ে চলে আসে তাহলে আমার সূত্র দাঁড়ায় sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2। এটা হলো আমাদের একটা ফর্মুলা, sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x ইকুয়াল টু π/2 বা 90 ডিগ্রি কোণের মান। তো এই লাইনটা না করলে হতো, এই লাইনটা না করে তুমি সরাসরি এইটা দিয়ে মনে রাখতাম, মিথ্যা কথা যেটা সত্য না ওই মিথ্যা দিয়ে মনে রাখতাম, cos কে আমরা ভাগ করেছি, ভাগ করার পর ইনভার্স হয়ে গেছে, ইনভার্স হয়ে গেছে, কোনো সমস্যা নাই, বাট বুঝলে হবে আসে কিভাবে। এনিওয়ে, তো এই একটা ফর্মুলা, তো এখান থেকে ঠিক অনুরূপ সেম ভাবে অন্যগুলো প্রমাণ করা যায়, অন্যগুলো প্রমাণ করা যায়, আমি সেটা করে দেখাচ্ছি না, সেটা হলো যে হলো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x ইকুয়াল টু π/2, আবার cosec ইনভার্স x প্লাস sec ইনভার্স x সমান π/2। এই হচ্ছে আমাদের তিনটা ফর্মুলা আমাদের জন্য খুবই দরকার হবে। এটা এখানে যেভাবে প্রমাণ করলাম আমরা সেম ভাবে এইগুলো প্রমাণ করা যায়। sin এর সাথে cos, tan এর সাথে cot, আর cosec এর সাথে sec বা sec এর সাথে cot, একদম সিরিয়ালে মনে রাখবে sin cos, তার মানে সিরিয়ালে কি আছে sin cos, সো sin এর বদলে একটা হবে π/2, তারপর আছে tan cot, সো tan আর cot দেওয়া হবে একটা π/2, তারপর আছে sec cosec, সো sec আর cosec দেওয়া হবে একটা π/2। কিন্তু কখনো কিন্তু এরকম হবে না যে tan ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2, এটা কিন্তু না, কখনো। একদম এই তিনটাই ফর্মুলা, এই তিনটা বাদে অন্য কোনো কিছু অল্টারনেটিভ হলে সেটা কিন্তু ফর্মুলা আকারে হবে। আসলে ব্যাপারটা খুব ভালো করে বুঝছো। ওকে, তো এই ফর্মুলা আমরা একটা ইউজের একটা অঙ্ক করে ফেলি, সরাসরি একটা অঙ্কে চলছে, যেটা মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটা বিভিন্ন পরীক্ষাতে আসার মতো একটা ম্যাথ। অঙ্কটা হলো যে প্রমাণ করতে হবে tan ইনভার্স 2/3, প্রমাণ করতে হবে tan ইনভার্স 2/3 ইকুয়াল টু π/2 মাইনাস sec ইনভার্স
13/2 sec ইনভার্স 13/2 এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো ঠিক আছে, আমরা প্রমাণ করে ফেলি। রাইট হ্যান্ড সাইড অথবা লেফট হ্যান্ড সাইড অ্যাজ ইউ উইশ, তুমি যে কোনো এক সাইড দিয়ে প্রমাণ করতে পারো। আমি রাইট হ্যান্ড সাইড দিয়ে যদি প্রমাণটা যদি দেখাই তাহলে যে কোনো এক সাইড দিয়ে প্রমাণ করলেই হবে, সমস্যা নেই। তো রাইট হ্যান্ড সাইডে আছে হলো π/2 মাইনাস sec ইনভার্স √13/2। আচ্ছা, π/2 মাইনাস sec ইনভার্স √13/2। একটু আগে আমরা একটা ফর্মুলা দেখলাম যে sec ইনভার্স x প্লাস cosec ইনভার্স x ইকুয়াল টু π/2, বা বলতে পারি cosec ইনভার্স x প্লাস sec ইনভার্স x ইকুয়াল টু π/2। তাহলে এখন দেখো তো sec ইনভার্স x সমান কত, এই তোমার হচ্ছে cosec ইনভার্স x সমান কত দাঁড়াবে? cosec ইনভার্স x সমান দাঁড়াবে হলো π/2 মাইনাস sec ইনভার্স x। তাহলে এই পুরো অংশ সমান আমরা কি বলতে পারি না যে cosec ইনভার্স x? অবশ্যই বলা যায় যে cosec ইনভার্স x, x মানে কত? 13/2। আসলে ব্যাপারটা খুব ভালো করে বুঝছো। ওকে, তাহলে এই ফর্মুলাটা না এখানে দেখালে হবে, অথবা যদি সাইড নোটে যদি ফর্মুলা দেখাই তো খুব ভালো হবে, দেখানোটা উত্তম। এখন আসলে আমরা একটু এখানে একটু ত্রিভুজ আঁকতে, তো এই চ্যাপ্টার অঙ্ক করার ক্ষেত্রে একটু বলতি পাশে একটু ত্রিভুজগুলো আঁকাই দিতে হবে। অনেকে ত্রিভুজ না আঁকে অঙ্ক ক্যালকুলেশন করে, মার্কস কিন্তু কাটা যাবে। অবশ্যই এই ক্যালকুলেশনের জন্য পাশে একটা ত্রিভুজ ড্র করে দিতে হবে, সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটা কেন ড্র করলাম? cosec ইনভার্স √13/2 আছে, কিন্তু আমাকে cosec থেকে প্রমাণ করতে হবে কি tan ইনভার্সে প্রমাণ করতে হবে। তো cosec থেকে tan এ নিয়ে যেতে হবে। তো tan এ নিয়ে যেতে চাও তাহলে তোমাকে যেটা করতে হবে cosec ইনভার্স √13/2 এটা থেকে আমাকে tan এ যদি ইনভার্স করতে হয় এটা ত্রিভুজের সাথে একটু মিলাতে হবে, একটা সমকোণী ত্রিভুজের সাথে। কিভাবে মিলাবো? দেখো, আমরা গত ক্লাসে ফার্স্টেই যে বেসিক সম্পর্কে যখন আমরা ডিটেইলস আলোচনা করেছিলাম সেই সময় বলা ছিল যে বাহুগুলোর অনুপাতের সাথে ইনভার্স ফাংশন লাগালে পারে আমরা এই যে কোণ আছে কোণের মান পাই। আর যদি কোণের সাথে যদি আমরা কোনো একটা সিম্পল ত্রিকোণমিতিক ফাংশন যদি লাগাই তাহলে আমরা বাহুগুলোর অনুপাত পাই। একটা ত্রিভুজে যে তিনটা বাহু আছে, তিনটা বাহুর মধ্যে যে কোনো দুই বাহুর অনুপাত পাই আমরা যদি কোণের সাথে যদি সিম্পল ত্রিকোণমিতিক ফাংশন লাগাই। আর যদি তিনটা বাহুর মধ্যে যে কোনো দুই বাহুর অনুপাতের সাথে যদি আমরা ইনভার্স ফাংশন লাগাই তাহলে আমরা পাবো কোণ। কখনোই দুইটা বাহুর অনুপাতের সাথে সিম্পল ত্রিকোণমিতিক ফাংশন লাগানো যায় না, আবার কখনো কোণের সাথে ইনভার্স ফাংশন লাগানো যায় না। সিম্পল ত্রিকোণমিতিক ফাংশন সবসময় কোণের সাথে লাগাতে হয়, আর ইনভার্স ফাংশন সবসময় একটা ত্রিভুজের দুইটা বাহুর অনুপাতের সাথে লাগাতে হয়। ওকে, তাহলে এখন দেখো এই অনুপাতই বলে দেবে, সরি এই ইনভার্স ফাংশনটাই বলে দেবে এটা কোন দুই বাহুর অনুপাত। যদি কখনো কোন একটা মানের সাথে 5/2 সাইন ইনভার্স অনুপাতটা লাগাও, তাহলে এই যে এটা হলো দুইটা বাহুর অনুপাত, একটা ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত, এই দুইটা অনুপাত দ্বারা লম্ব বাই অতিভুজের মান নির্দেশ, কারণ আমরা সাইন মানে জানি হলো লম্ব এবং অতিভুজের সাথে সম্পর্ক। আর যদি এই দুই বাহুর এই অনুপাতের সাথে যদি তুমি যদি cos ইনভার্স ফাংশনটা যদি লাগাও তাহলে পারে এটা দ্বারা আমরা জানি cos হলো cos এর সাথে সম্পর্ক হলো অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ, তার মানে এটা ভূমি বাই অতিভুজ, ভূমির মান 5 অতিভুজের মান 2। ঠিক অনুরূপভাবে তুমি যদি এই জায়গায় যদি হচ্ছে tan ইনভার্স যদি লাগাও তাহলে tan ইনভার্স মানে এটা এই দুই বাহুর অনুপাতটা tan এর সাথে সম্পর্কটা লম্ব বাই ভূমি, সো এটা লম্ব এটা ভূমি। আশা করি ব্যাপারটা খুব ভালো করে বুঝছো। তাহলে এখন দেখো তো এর সাথে কোসেক লাগানো, কোসেক মানে আমরা কি জানি কোসেকের সাথে ত্রিভুজে কোন বাহুগুলোর সম্পর্ক আছে? অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা কি বলতে পারি এটা সমকোণী ত্রিভুজ, এটা অতিভুজ আর এটা ভূমি? আশা করি খুব ভালো করে বুঝছো যে এটা অতিভুজ আর এটা ভূমি। তাহলে আমরা এটাকে বলবো অতিভুজের মান হলো 13, ভূমির মান হলো 2। এখন পিথাগোরাস উপপাদ্য অনুসারে লম্বের মান কত হবে? অলরেডি বুঝি, এটা এই লম্বের মানটা ক্যালকুলেশন করে দেখানো দরকার নেই, এটা ক্যালকুলেটরে তুমি সরাসরি এখানে বসে প্লাস ত্রিভুজটা ড্র করে দিলে হবে। তো লম্বের মান যদি ক্যালকুলেশন করে দেয় তাহলে পাবো 3। ওকে, তাহলে এখন আসো আমরা এই জায়গা থেকে কি প্রমাণ করতে হবে বলতো? tan ইনভার্স প্রমাণ করতে হবে। আচ্ছা, tan ইনভার্স ফাংশন যদি কোন একটা ভ্যালুর সাথে লাগাতে হয়, আবারও বলছি কিন্তু ইনভার্স ফাংশন লাগাতে হয় ভ্যালুর সাথে, আর কার ভ্যালুটা হচ্ছে ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত। আর সিম্পল ফাংশন লাগাতে হয় কোণের সাথে, এই জিনিসটা যেন কখনো ভুল না হয়। তো দেখো এখানে আমরা দেখছি tan ইনভার্স ফাংশন লাগাতে হয়েছে একটা ভ্যালুর সাথে, এই ভ্যালুটা কি? লম্ব এবং অতিভুজ।
যদি আমরা tan ইনভার্স বানাবো, কোসেক থেকে tan ইনভার্স বানাবো, তো কোসেক থেকে যদি tan ইনভার্স বানাতে হয় তাহলে tan ইনভার্স আসলে অবশ্যই এই ভ্যালুটা হবে লম্ব বাই ভূমি। তাহলে এই ত্রিভুজের লম্ব বাই ভূমি কত? লম্বের মান হলো 3, ভূমির মান হলো 2। এই আমার পেয়ে গেছিল লেফট হ্যান্ড সাইড প্রুভড। তো এখান থেকে এই অঙ্কটাতে মানে আমরা কেন এই ত্রিভুজটি বিবেচনা করব, এই জন্য কারণ এই ত্রিভুজটা পেয়েছি কোথা থেকে? কোসেক ইনভার্স থেকে পেয়েছি। সো এই ত্রিভুজটা আমাকে এই কাজটা করতে হবে। তো এই অঙ্কের ক্ষেত্রে মারাত্মক পরিমাণ ভুল করে স্টুডেন্টরা যেটা করে, এখানে যেটা প্রমাণ করতে বলেছে সেটাকে ওরা আবার কি করে, ওরা হলো আসলে এই প্রমাণটা বুঝছো আমাদের অঙ্ক হয়ে গেছে, তো স্টুডেন্টগুলা বইতে প্রমাণ করতে বলছে এটা, কিন্তু তারা আবার একটু মাতব্বাড়ি করে কি করে হলো বেশ কিছু স্টুডেন্ট, আমি জানি না বিভিন্ন জনের দৃষ্টিতে হয়তো এই জিনিসটা রাইটও হতে পারে, কিন্তু আমার দৃষ্টিতে মনে হয় না এটা ঠিক। তা আমি আমার ওপিনিয়নটা বলছি আর কি, যে আমার একটা মতামত বলছি যে আমার দৃষ্টিতে মানে স্টুডেন্টগুলো যেটা করে, আমি যেটা দেখাবো এখন, এটা আমার দৃষ্টিতে এটা ঠিক না, কিন্তু অনেকের দৃষ্টিতে হয়তো রাইট হতে পারে। আমার দৃষ্টিতে ঠিক না, এর কারণ হলো স্টুডেন্টগুলো কি করে বইতে প্রমাণ করতে বলছে এটা, কিন্তু কি করে এটা আবার পক্ষান্তর করে দেয়, পক্ষান্তর করে বানিয়ে নেয় হলো sec inverse √13/2 π/2, এরপরে প্রমাণ করে এটাকে ধরে লেফট হ্যান্ড সাইড, এটাকে ধরে রাইট হ্যান্ড সাইড ধরে তার প্রমাণ করে। তা আমার দৃষ্টিতে এটা ঠিক না যে বইতে তোমাকে প্রমাণ করতে বলছে এটা প্রমাণ করতে বলেনি। বইতে যেটা প্রমাণ করতে বলছে সেটাকে তুমি তার রূপ পরিবর্তন করে প্রমাণ করতে তুমি পারো না, এটা ঠিক না করা। আমার কাছে যেটা মনে হয় এটার জন্য যদি কোনো টিচার যদি হলো মার্কস না দেয়, আমার কাছে মনে হয় এটা কিছু বলার নাই। বাট যদি কারোর কাছে যদি মনে হয় যে রাইট, আমি সেটা জানি না, বাট এটা জাস্ট আমি আমার একটা পার্সোনাল কথা প্রকাশ করলাম যে আমার দৃষ্টিতে এটা কখনো পক্ষান্তর করা ঠিক না। বইতে যেটা প্রমাণ করতে বলছে ঠিক সেটাই আমরা প্রমাণ করব। তো যদি এটাকে যদি পক্ষান্তর করে না, তাহলে প্রমাণটা খুব সহজ হয়ে যায়। বাট আমি যেভাবে দেখাম এভাবে কিন্তু কঠিন না, এইভাবে সহজ। এমনি আসলে বুঝছো, আমরা এখন থেকে আমার পক্ষ থেকে তোমাদের কাছে পরামর্শ হচ্ছে, জানি না বিভিন্ন জন তোমাদেরকে পরামর্শ দিতে পারে, বাট আমার পক্ষ থেকে পরামর্শ হচ্ছে বইতে যেটা প্রমাণ করতে বলতে ঠিক এক্স্যাক্ট সেটাই প্রমাণ করবা, কখনো সেটাকে পরিবর্তন করবা না, এটা করা ঠিক না আমার দৃষ্টিতে। এমনি এখন দেখো আমরা এই অঙ্কটা রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রমাণ করেছি, লেফট হ্যান্ড সাইড দিয়ে একটু দেখি, জাস্ট বেসিক ক্লিয়ার করার জন্য দেখাচ্ছি। লেফট হ্যান্ড সাইড দিয়ে দেখি আমরা একটু লেফট হ্যান্ড সাইডে কিভাবে আমরা প্রমাণ করব। তো লেফট হ্যান্ড সাইডে দেখো আছে tan inverse 2/3। ওকে, প্রমাণের দিকে যদি আমরা দেখি π/2 sec inverse √13/2, একটা π/2 আছে, তো π/2 নিয়ে আসলে অবশ্যই π/2 এর সাথে সম্পর্ক দিয়ে একটা সূত্র তোমাকে আনতে হবে এখানে, নাহলে কিন্তু π/2 মিলাতে পারবে না। তো π/2 এর সাথে সম্পর্ক কি, আমরা সূত্র জানি হলো tan আছে, যেহেতু আমরা জানি tan এর সাথে π/2 সম্পর্ক হলো tan inverse x plus cot inverse x π/2, বা tan inverse x সমান কত হবে বলো তো এখানে, tan inverse x সমান হবে π/2 minus cot inverse x। এটা যদি সাইড নোটে দেখা যাও খুব ভালো হয়, বাট না দেখানো হবে, তবে আমার মতে দেখানোটা উত্তম। তাহলে tan inverse 2/3 সমান আমরা বলতে পারি π/2 minus cot inverse 2/3, এই ফর্মুলা অনুসারে। ওকে, এবার আসো π/2 এখানে রেখে দিলাম, তাহলে cot inverse 2/3 থেকে দেখো আমাকে কি বানাতে, sec inverse বানাতে হবে। সমস্যা নেই, সমকোণী ত্রিভুজের দেখো তোমাকে তুলনা করতে হবে, একটা সমকোণী ত্রিভুজ ড্র করে ফেলো, এই একটা সমকোণী ত্রিভুজ আমরা ড্র করে ফেলেছি। এখন দেখো cot inverse, তো আমরা cot inverse ফাংশন লাগাই কোন ভ্যালুর সাথে, cot এর সাথে সম্পর্ক কার আছে, ভূমি বাই লম্ব। সো cot inverse ফাংশন আমরা লাগাতে পারি ভূমি বাই লম্ব এর অনুপাতের সাথে। সো এটা দ্বারা ভূমি বাই লম্বের অনুপাত নির্দেশ করছে। তো ভূমির মান কত, ভূমির মান 2, লম্বের মান 3। এখন আমরা অতিভুজের মান বের করে ফেলব, অতিভুজের মান হবে √13। ওকে, π/2 মাইনাস প্রমাণে কি আছে sec inverse, সো আমাকে sec inverse বানাতে হবে, তাহলে একটা sec inverse লিখে দিই। তো sec inverse আমরা sec inverse ফাংশনটা আমরা কোন দুই বাহুর অনুপাতের সাথে লাগাতে পারি, sec মানে আমরা জানি sec এর সাথে সম্পর্ক হচ্ছে অতিভুজ বাই ভূমি। সো আমরা sec inverse ফাংশনটা লাগাতে পারি অতিভুজ বাই ভূমি এর অনুপাতের সাথে। অতিভুজের মান কত, √13, ভূমির মান কত 2। এই আমার হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড প্রমাণ। যেটা ভালো লাগে রাইট হ্যান্ড সাইড অথবা লেফট হ্যান্ড সাইড। আসলে অঙ্কটা বুঝছো, খুব সিম্পল একটা অঙ্ক।
মানে এটা বিভিন্ন পরীক্ষাতে আসার মতো অঙ্ক, ইভেন বিভিন্ন এক্সামে এই প্রশ্নটা বারবারই আসে। এনিওয়ে, তারপর এখন আরো বেশ কয়েকটা ফর্মুলা অ্যানালাইসিস করব। দেখো আমরা একটা ফর্মুলা জানতাম, সেটা হলো, আচ্ছা ধরে নিই যে ধরি tan a সমান x এবং tan b সমান y ধরে নিলাম আমরা। তাহলে এই জায়গা থেকে আমরা এটা নিয়ে আসতে পারি a tan ইনভার্স x। এটা কিন্তু আর দেখাবো না কিভাবে আসলো, একটু আগে কিন্তু এটা নিয়ে বারবার করে পর্যালোচনা করছি। তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি b tan ইনভার্স y। যদি খুব বেশি ঝামেলা মনে হয় এটাকে মনে করবা ভাগ করে দিয়ে আমরা ইনভার্স করে দিয়েছি, তাও হবে। এনিওয়ে, এখন আমরা একটা ফর্মুলা জানি, সেই যৌগিক কোণের ত্রিকোণমিতিক ফাংশন পার্ট থেকে আমরা ফর্মুলা জানি tan a plus b এর ফর্মুলা হলো tan a plus tan b by 1 minus tan a into tan b। ওকে, এবার আমরা একটু ভ্যালুগুলো বসাই দেব। tan a মানে আমরা বলছি হলো tan ইনভার্স x প্লাস b মানে আমরা বলছি tan ইনভার্স y, আবার tan a মানে আমরা বলছি হলো x, tan b মানে আমরা বলছি হলো y, 1 minus x into y, বা tan আছে উভয় দিকে যদি একটা ইনভার্স লাগাই দিই, কেন tan থিটা, আমরা থিটা পেতে যাচ্ছি, থিটা পেতেছি না, আমরা উভয় দিকে যদি একটা ইনভার্স লাগাই দিই তাহলে এই জায়গা থেকে শুধু থাকে হলো এরকম যে tan থিটা আছে, আমরা শুধু থিটা পেতে চাই, এই পুরো অংশটাকে থিটা ধরছি, তাহলে এই জায়গায় আমাকে লাগাতে হবে ইনভার্স, একটা এর ইনভার্স লাগাতে, তার মানে আমার এই জায়গাটা tan ইনভার্স লাগাতে হবে, tan ইনভার্স tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। সো এইদিকে উভয় দিকে আমরা একটা ইনভার্স লাগাই দিলাম, x plus y by 1 minus xy। তো আমরা এইটাকে যদি থিটা ধরি, কেন থিটা ধরলাম, সিম্পল ত্রিকোণমিতিক ফাংশন আছে, সিম্পল ত্রিকোণমিতিক ফাংশন আছে সবসময় থিটা কোণ হয়। তাহলে tan ইনভার্স tan থিটা সমান কি, শুধু থিটা, শুধু থিটার মান কি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু কত হলো tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস xy। যদি এই লাইন না করে তুমি যদি এইভাবেও যদি মনে রাখতা কোনো সমস্যা নেই, tan এখানে আছে, গুণ আছে, এদিকে ভাগ হয়ে যাবে, ভাগ থেকে ইনভার্স হয়ে যাবে, মনে রাখবে সমস্যা নেই। এনি আসলে সূত্রটা বুঝছো কোথা থেকে আসছে, এই সূত্র খুবই ইম্পর্টেন্ট সূত্র, মানে এই চ্যাপ্টার সব থেকে বেশি পরিমাণে ইউজের সূত্র হলো এটা। আচ্ছা এখন বলো তো, আমি যদি এই জায়গায় মাইনাস ইউজ করতাম তাহলে কি সূত্রতে এখানে মাইনাস এখানে প্লাস হয়ে যেত না, প্লাস হতো, তখন এখানে হতো হলো মাইনাস, এই জায়গায় হতো মাইনাস, এখানে হতো প্লাস, সো এখানে হতো মাইনাস, এই জায়গায় হতো প্লাস, আর এখানে হতো মাইনাস। আমরা এইভাবে মনে রাখবো, আগের ফর্মুলাতে এখানে প্লাস, এখানে ছিল প্লাস, এখানে ছিল মাইনাস, তো আমরা মাইনাসের ফর্মুলা দেখলাম এবং প্লাসের ফর্মুলাটা দেখলাম। এই এই সূত্রটা খুব বেশি, মানে সব থেকে বেশি পরিমাণে ইউজ হয়েছে ট্যানের এই ফর্মুলাটা এই চ্যাপ্টারের মধ্যে, ঘুরে ঘুরে বারবার শুধু এই ফর্মুলাটা আসবে। এখন আমরা এখান থেকে আরো দুটো ফর্মুলা দেখব। আচ্ছা আগে এই ফর্মুলার আমরা একটা ম্যাথ করে দিই, সেটা হলো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, যে প্রমাণ করতে হবে tan ইনভার্স 1/4 প্লাস tan ইনভার্স 2/3 ইকুয়াল টু হাফ cos ইনভার্স 3/5। আচ্ছা এই প্রমাণটা রেখে আমরা একটু কষ্ট করে আরেকটা ফর্মুলা লিখি, তাহলে একটু আমাদের সুবিধা হবে। সেটা হলো cos 2a এর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হলো 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার, এটা হলো
গুণিতক কোণের ফর্মুলা। আমরা যদি এখানে একটু ধরে নিই যে tan A equal to x, আমরা যদি এখানে tan A সমান যদি x ধরে নিই তাহলে x সমান কত পাবো, x equal to tan ইনভার্স হচ্ছে a সমান, তাহলে আমরা কত পাবো, a সমান পাবো tan ইনভার্স x। ওকে, তাহলে এখন আসলে আমরা cos থিটা এই পুরো অংশটাকে থিটা ধরি, তাহলে আমি যদি শুধু শুধু থিটা পেতে চাই এই জায়গা থেকে, তাহলে এই জায়গাটা cos ইনভার্স লাগাতে হবে, এই জায়গাটা cos ইনভার্স লাগাতে হবে। cos ইনভার্স লাগালে আমরা এখানে শুধুমাত্র শুধু থিটা পাই, আর এই জায়গায় পাই হলো cos ইনভার্স 1 মাইনাস tan স্কয়ার বাই 1 প্লাস tan স্কয়ার বা 2 ইনটু a মানে আমরা কি বললাম, a মানে আমরা বললাম tan ইনভার্স x equal to cos ইনভার্স 1 মাইনাস tan, tan এর মানে হলো x, x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। এটা হলো আমাদের আরো একটা ফর্মুলা। 2 tan ইনভার্স x equal to cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। তো এখান থেকে তুমি আরেক লাইন করেও যদি তুমি ফর্মুলাটা মনে রাখো কোনো সমস্যা নেই, যে tan ইনভার্স x সমান হাফ cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, সমস্যা নেই। ওকে, এই ফর্মুলার সাথে সামঞ্জস্য রেখে আমরা, তার মানে আমরা দেখো 2 tan ইনভার্স x এর একটা ফর্মুলা পেলাম, সেটা কি 2 tan ইনভার্স x এর ফর্মুলা পেলাম cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। এই জিনিসটা আমাদের একটু পরে দরকার হবে। তো আমরা এখান থেকে যদি আরেকটা যদি দেখি, সেটা হলো যে sin 2 থিটার sin 2a এর আমরা tan এর সাথে সম্পর্কিত একটা ফর্মুলা জানতাম, সেটা হলো 2 tan a 1 প্লাস tan স্কয়ার। এটা আমাদের এখানে আরো একটা ফর্মুলা ছিল। তো দেখো এখান থেকে আমরা সেম, আমরা এখান থেকে বলবো হলো tan a সমান হলো x এবং x সমান হলো tan ইনভার্স হলো a সমান tan ইনভার্স x। ওকে, সেম ভাবে আমরা এখান থেকে যে এদিকে একটা sin ইনভার্স লাগাবো, এদিকে একটা sin ইনভার্স লাগাবো, জাস্ট থিটার মানটা পাওয়ার জন্য, থিটার মান পাওয়ার জন্য, তাহলে আমরা বলবো যে হবে 2a sin ইনভার্স 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার বা 2 ইনটু a মানে হলো tan ইনভার্স x sin ইনভার্স 2 ইনটু a মানে হলো x 2x বাই 1 প্লাস x স্কয়ার। দেখো এখান থেকে আমরা 2 tan ইনভার্স x এর আরেকটা ফর্মুলা পেলাম। তো 2 tan ইনভার্স x এর সাথে sin এর সম্পর্ক থাকলে ফর্মুলা হবে এইটা, আর 2 tan ইনভার্স x এর সাথে cos এর ফর্মুলা থাকলে হবে এইটা। আমার এই জিনিসটাও দরকার হবে। সাথে সাথে আমরা আরেকটা ফর্মুলা দেখে ফেলি এর সাথে সামঞ্জস্য রেখে, সেটা হলো tan 2a সমান, আমরা সূত্র জানতাম হলো 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার। এখানে সেম, যে tan a সমান x এবং a সমান tan ইনভার্স x। ওকে, বা এই জায়গা থেকে যদি আমরা যদি হলো ইনভার্স করি, তাহলে এখানে tan ইনভার্স এখানে tan ইনভার্স লাগালে পাই 2a tan ইনভার্স 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার। একবার আমরা এর মানটা এখানে বসাই দিই, এর মান যদি বসাই তাহলে আমরা এখানে পাই, পরের লাইনে বসে, যে 2 ইনটু tan ইনভার্স x tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। 2 tan ইনভার্স x এর এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা এবং এটি একটা ফর্মুলা। যখন যেটা দরকার হবে, যদি কখনো 2 tan ইনভার্স x এর সাথে tan এর সাথে সামঞ্জস্য রেখে যদি করতে চাই তাহলে এই ফর্মুলা, বা 2 tan ইনভার্স x এর সাথে sin এর সম্পর্ক রেখে যদি করতে চাই তাহলে এই ফর্মুলা, 2 tan ইনভার্স x এর সাথে cos এর সম্পর্ক রাখলে এই ফর্মুলা। আমরা এখান থেকে এইভাবে বলতে পারি যে
2 tan inverse x equal to tan inverse 2x by 1 minus x squared sin inverse 2x by 1 plus x squared cos inverse 1 minus x squared by 1 plus x squared। আসলে ব্যাপারটা খুব ভালো করে বুঝছো। তাহলে এখন আমরা এই জায়গা থেকে এই যে অঙ্কটা চলছে আমরা কমপ্লিট করে ফেলবো। ওকে, তো লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ করতে পারি, রাইট হ্যান্ড সাইড দিয়ে কাজ করতে পারি, যেটা তোমার ভালো লাগে। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ শুরু করি। এটাকে বলি আমরা লেফট হ্যান্ড সাইড। এটাকে আমরা লেফট হ্যান্ড সাইড বলি। তো লেফট হ্যান্ড সাইড বললে tan ইনভার্স 1/4 প্লাস tan ইনভার্স 2/3। আচ্ছা দেখো তো, আমরা একটু আগে একটা ফর্মুলা দেখলাম tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু এখান থেকে আমরা ফর্মুলা দিলাম যে x প্লাস y সরি tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এই ফর্মুলাটা আমরা একটু আগে দেখলাম। তো দেখো তো এটা আর এটা একই ফর্মুলা না, এখানে x এর মান 1/4 y এর মান 2/3। তাহলে আমরা এখানে সরাসরি tan ইনভার্স এই ফর্মুলাটা ইউজ করব x প্লাস y x প্লাস y বাই 1 মাইনাস x ইনটু y। এর সরাসরি ক্যালকুলেটরে আমরা তুলে ফেলবো। সরাসরি ক্যালকুলেটরে তুলে তারপর আমরা মানটা এখানে বসাবো। মান বসালে আমাদের চলে আসবে হলো এখানে tan ইনভার্স এটা মান আসবে। যদি আমরা সরাসরি যদি হলো ক্যালকুলেটর ইউজ করে যদি মানটা বসে একটা সরাসরি তোমরা এখানে একটা মান পাও। আমার কাছে আপাতত এখন ক্যালকুলেটর নাই, তাই আমি এটা বের করে সরাসরি তোমাকে দেখাতে পাচ্ছি না। তো एग्जांपल হিসেবে বলছি, মনে করে একটা এখানে x আসলো, একটা মান আসলো এখানে x। তো দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল হাফ cos ইনভার্স, আমাদের এখানে প্রমাণ করতে বলেছিল হাফ cos ইনভার্স 3/5। তো হাফ cos ইনভার্স 3/5 আমাদেরকে এখানে প্রমাণ করতে বলেছিল। তাহলে দেখো তো এই হাফ cos ইনভার্স যদি করতে চাও, একটু আগে আমরা 2 tan ইনভার্স x এর সাথে cos এর একটা ফর্মুলা দিয়ে আমরা দেখলাম যে cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। তো এই দুটাকে যদি ভাগ করে দিই তাহলে কি দাঁড়ায় দেখো তো, হাফ cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার প্লাস বাই 1 প্লাস x স্কয়ার দাঁড়ায়। তাহলে একটু দেখো tan ইনভার্স x এর যদি আমরা cos এর যদি ফর্মুলা, এই cos ইনভার্স x এর যদি ফর্মুলা যদি বানাতে চাই বা এখানে 2 যদি রাখি, 2 যদি রেখে যদি ফর্মুলাটা যদি বানাতে চাই তাহলে আমরা cos এর একটা সম্পর্ক পাবো। তাহলে এখানে আমার দরকার একটা 2। তাহলে 2 দরকার বলে আমরা নিচে এখানে একটা হাফ দিলাম, এ থেকে একটা 2 নিয়ে নিলাম। যদি 2 যদি নিই তাহলে এখানে হাফ থেকে গেল 2 tan ইনভার্স x এর সাথে cos এর ফর্মুলাটা হলো cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। এখানে ক্যালকুলেশন করে তুমি যে x এর মানটা পাবে সেই x এর মানটা এখানে বসাবো, বসালে দেখবা হাফ cos ইনভার্স 3/5 প্রমাণ হয়ে গেছে। হাফ cos ইনভার্স 3/5 প্রমাণটা হয়ে গেছে। আসলে ব্যাপারটা খুব ভালোভাবে বুঝছো। এনিওয়ে তো আমরা মোটামুটি আজকে